এবারে আমাদের ছোট ট্রিপ ছিল পশ্চিমবঙ্গের দুটো খুব পবিত্র এবং ঐতিহাসিক জায়গায়, জয়রামবাটি আর কামারপুকুর। জয়রামবাটি হলো মা সারদা দেবীর জন্মস্থান আর কামারপুকুর হলো শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্ম। ছোটবেলা থেকে বইয়ে গল্পে অনেক জায়গায় এই নামগুলো শুনেছি, কিন্তু নিজের চোখে এই জায়গাগুলো দেখার অনুভূতি সত্যি একদম আলাদা। পুরো জার্নিটাই দেখাবো, রাস্তা, খাবার, মন্দির, গ্রামের পরিবেশ, ইতিহাস আর সেই শান্ত অনুভূতিটা যেটা এই জায়গাগুলোকে এতটা স্পেশাল করে তোলে। হাই, আমি অ্যান্ডি অ্যান্ড চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ। তো চলো তাহলে শুরু করা যাক আজকের সুন্দর একটা স্পিরিচুয়াল অ্যান্ড পিসফুল জার্নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু দি অ্যানাদার ভ্লগ। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে জয়রামবাটি কামারপুকুর। আমি গতকাল তোমাদের ব্লগে জানিয়েছিলাম যে, আর আমি লাস্টে মেনশনও করে দিয়েছিলাম যে আমাদের গড়বেতার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গিয়ে আমাদের এটা এখন জয়রামবাটি কামারপুকুর হয়েছে। তো আমরা একটা গাড়ি বুক করেছিলাম, সেই গাড়িটা অলরেডি এসে গেছে। তো চলো, আমি রেডি হয়ে গেছি আর এই যে হচ্ছে মা। তো চলো যাওয়া যাক। আর আজকের ব্লগটা তোমাদের আশা করছি অনেক অনেক ভালো লাগবে, তো দেখতে থাকো। চলে এসছে আমাদের গাড়ি। এটা আমরা গতকালই বাস স্ট্যান্ড থেকে বুক করেছিলাম। এরা আমাকে জয়রামবাটি ছেড়ে দেবে। এই গাড়িটা আমরা বুক করেছিলাম বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে। আমরা যেহেতু বিষ্ণুপুর থেকেই জয়রামবাটি কামারপুকুর যাওয়া বলে ঠিক করেছিলাম, তাই আমরা বাই কারেই যাচ্ছি। তোমরা যারা কলকাতা থেকে যেতে চাও তাদের জন্য বলছি, হাওড়া স্টেশন থেকে গোঘাট লোকাল একটা ট্রেন হয়, ওই লোকাল ট্রেনে করেই কিন্তু তোমরা সহজে চলে যেতে পারবে জয়রামবাটি কামারপুকুর। আগের বিষ্ণুপুর ব্লগে তো তোমরা দেখেইছো, আমাদের বিষ্ণুপুর ভ্রমণের অভিজ্ঞতা ছিল খুবই সুন্দর। আর এই জয়রামবাটি কামারপুকুর যাওয়ার প্ল্যানটা কিন্তু আমাদের ছিল খুবই, আমরা কনফিউজ ছিলাম যে আমরা গড়বেতা যাবো নাকি জয়রামবাটি কামারপুকুর যাবো। তারপর শেষে ঠিক করলাম যে চলো রামকৃষ্ণদেব আর সারদা মায়ের জন্মভূমিতে ঘুরে আসা। তাই সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম বিষ্ণুপুর থেকে। তাই অগত্যা ব্রেকফাস্ট না করেই বেরিয়ে গেছিলাম। ভেবেছিলাম রাস্তার যে কোনো দোকান বা মিয়ামোড়ে থেকে নিয়ে নেবো আমার ব্রেকফাস্ট, বাট আনফর্চুনেটলি আমরা ওরকম কোনো দোকানই পাইনি। যাওয়ার পথে খাওয়া দাওয়ার কোনো দোকান না থাকলেও যাওয়ার রাস্তাটা এতটা সুন্দর ছিল যে আমি ভিডিও না করে থাকতে পারলাম না। তো এখন আমরা এলাম হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সামনে। জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন একটা বিশিষ্ট সমাজ কল্যাণমূলক ও আধ্যাত্মিক প্রতিষ্ঠান। বেলুর মঠের রামকৃষ্ণ মিশন বা মঠের থেকে এটা সম্পূর্ণ আলাদা একটা স্বতন্ত্র সংস্থা। স্বামী বিবেকানন্দের আদর্শ ও রামকৃষ্ণ পরমহংসদেবের শিবজ্ঞানে জীবসেবা মন্ত্রে অনুপ্রাণিত হয়ে স্বামী নিত্যানন্দ মহারাজ 1950-এর দশকে এই মিশনের প্রতিষ্ঠা করেন। এই সংস্থাটির মূল ভিত্তি স্থাপিত হয়েছে জয়রামবাটিতে, যেখানে শ্রী শ্রী মা সারদা দেবী জন্মগ্রহণ করেছিলেন। এই মিশনের মূল উদ্দেশ্য হলো দুস্থ, অনাথ ও আদিবাসী শিশুদের শিক্ষা ও আশ্রয় প্রদান করা। জয়রামবাটি কেন্দ্রে প্রায় 250 জনেরও বেশি আবাসিক বালক রয়েছে, যাদের বিনামূল্যে শিক্ষা, অন্ন ও বস্ত্র সরবরাহ করা হয়। আগে আত্মের সেবা, পরে দেব ব্যবসা। সকালবেলা গরম গরম যা খাবো তাই পাবে। তাও চা এটা হলে ভালো হতো। কফি কফি। ভালো কফিটা। এবার আমরা গেলাম মা সারদা মন্দিরে। মন্দিরটা বাইরে থেকে খুব সুন্দর আর পরিষ্কার, পুরো আর্কিটেকচারটা খুব এলিগেন্ট এবং শান্তি। মন্দিরের ভেতরে ঢুকতেই একটা আলাদা ফিল আসে, যেন মনটা অটোমেটিক্যালি কাম হয়ে গেছে। এখানে এসে অনেক মানুষ প্রার্থনা করে, কেউ মেডিটেশন করে, কেউ কেউ আবার কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। আর অনেস্টলি এই জায়গাটা এমনই যে এখানে বসে থাকলেই মনে হয় মনটা যেন অনেকটা শান্ত হয়ে যায়। 1920 সালে শ্রী সারদা দেবীর মহাপ্রয়াণের পর তার স্মৃতি বিজড়িত জন্মস্থানে একটি মঠ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। রামকৃষ্ণ মিশনের অন্যতম প্রধান সন্ন্যাসী স্বামী শারদানন্দ এই মন্দিরটি নির্মাণের উদ্যোগ নেন। 1923 সালের 19 এপ্রিল অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে এই মন্দিরটি উদ্বোধন ও উৎসর্গ করা হয়। মূল মন্দিরের গর্ভগৃহে মায়ের পবিত্র দেহাবশেষ এবং একটি ছোট শিবলিঙ্গ রয়েছে, যা মন্দির নির্মাণের সময় খননকালে পাওয়া গেছিল। পরবর্তীতে 1954 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল গৃহপ্রবেশে শ্রী সারদা দেবীর একটি সুন্দর শ্বেত পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। প্রথমে মা সারদা তার পৈতৃক বাড়িতেই থাকতেন। ভক্তদের সমাগম বৃদ্ধি পাওয়া ও মায়ের সুবিধার জন্য
1915 সালের দিকে আরেকটি নতুন বাড়ি তৈরি করা হয়, যা আজ নতুন বাড়ি নামে পরিচিত। তার পুরনো বাড়িটিও আজও অত্যন্ত সযত্নে সংরক্ষণ করে রাখা হয়েছে, যেখানে মা শারদা দীর্ঘদিন বসবাস করেছেন এবং জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন। আমরা সেদিন ঠিক করেছিলাম দুপুরে ওখানেই প্রসাদ খাবো, তাই আগে থেকে অফিস থেকে টিকিট কালেক্ট করে নিয়েছিলাম। আর টিকিট দেওয়ার সময়সীমা এখানে মেনশন করা আছে, তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো। মন্দিরের চারপাশও খুব সুন্দরভাবে মেনটেন করা হয়, পরিষ্কার রাস্তা, ফুলের গাছ, শান্ত পরিবেশ, সবকিছু খুব সুন্দরভাবে অর্গানাইজ। আর মন্দিরের বেশিরভাগ জায়গাতেই কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই আমি তোমাদের জন্য যতটুকু পেরেছি ভিডিও ক্যাপচার করার চেষ্টা করেছি। এরপর আমরা মন্দিরের ভেতরে খানিকটা সময় কাটালাম, কিন্তু সেই মুহূর্তগুলো ক্যামেরায় পুরোপুরি ক্যাপচার করা যায় না, কারণ কিছু কিছু অনুভূতি শুধু নিজের মধ্যে ফিল করতে হয়। এই জায়গাটার সব থেকে সুন্দর জিনিস আমার কাছে মনে হয়েছে এটা সিম্পলিসিটি, যেখানে কোনো আননেসেসারি শো অফ নেই, কিন্তু একটা সুন্দর ডিপ পজিটিভ এনার্জি আছে। পাইপ দিয়ে জলই উঠছে না, দাঁড়াও তো। গোপালের কি সুন্দর বসার জায়গা, এখান থেকে আমি নিলাম, ওইটা নিলাম। আমার ওই দুজন রাধারানী আছে আর একটু বড় গোপাল আছে, ওদের বসাও বলে। আমরা যাচ্ছি হচ্ছে সিংহবাহিনী মন্দিরের দিকে। সারদা মায়ের ওখানে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না বলে আমি ভেতরে দেখাতে পারিনি, তো ওটা দেখতে তোমাদের এখানে আসতে হবে নিজের থেকে। যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি তোমাদের দেখিয়েছি। দেখো এখানে আছে হচ্ছে একটা দামোদর জিউ, এটাও একটা মন্দির। চারিদিকে কত দোকান, সব সারদা মা রামকৃষ্ণ দেবের ছবি। এই রাস্তাটা দিয়ে মন্দির, এটা আনএক্সপেক্টেড বলো। ও হ্যাঁ, এটা মাটির বাড়ি, দেখো লোকে থাকে এখানে। এখানে আমার পাকা বাড়ি হচ্ছে। এটা পুরো একটা গলির মধ্যে দিয়ে যাচ্ছি, শর্টকাট। হ্যাঁ একদম কাছে, 2 মিনিটের ডিস্টেন্স। এই জায়গাটাতে বলি হয়। ও ভোগ করে বসে থাকবে, আমার কোনো নিয়ম নেই। ওই তো শিব একে শিবের উপর বসে নেই, তো অশ্বধাত্ম মূর্তি ফুলদানি মতো বলিটা কোন মাসে হয়? বলিটা ওর সামনেই হয়। যেই যা মানত করবে যখন যখন আসে তখনই হয়। আচ্ছা দর্শন করে নাও তোমরা। এটা হচ্ছে নাট মন্দির, এটা হচ্ছে মন্দিরের ঘাট। বাহ কি ভালো লাগছে। হ্যাঁ ওটাই বাকি আছে। কি ভালো লাগছে বলো দেখতে। এই আওয়াজটা কিন্তু বাপি করছে। কত ছোট ছোট মাছ, সব মাছের চারা পাড়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে অনেক কটা ছবি তুললাম, খুব সুন্দর লাগছে। চলো দেখি মা কেন ডাকছে, বসতে বলছি। ডায়েট আবার কি বিস্কুট হয়? ওই যে ডাইজেস্ট, হ্যাঁ আছে। খাবি কি? হ্যাঁ কি দাও দেখি। সেই তো তুমি আজকেও আমাকে ব্রেকফাস্ট করালে। এখানে সিস্টেমটাই তো এরকম। চিড়ে ভাজা আমি খাবো না। না এই বিস্কুট খা, এক্ষুনি তো ভোগ খাবি, ওই জন্যই তো বলছি। আবার তুই যদি ব্রেকফাস্ট করিস, তুই যা খাবার খাস, তুই আর কিছু খেতে পারবি না। কি বিস্কুট এনেছো তুই? না বাবা যেটা খায় দুটো দাও। ভালোই খেতে। আপেল আছে তো। আপেলও আছে, খাবি? না আপেল এখন খালি পেটে খাবো। ঠিক আছে তাহলে তুই এইটা খা। তো এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে খাবারের লাইনে। তোমরা জাস্ট ভিড়টা দেখো, এখানে লম্বা লাইন পড়েছে, পুরো পিছন দিকে গিয়ে ওইদিকেও ঘুরিয়ে লাইনটা আছে। আমরা সবাই এখানে জুতোটা খুলে নিয়েছি, জানতাম না যে খাবার খেতে গেলেও জুতোটা খুলতে হবে, তো নাহলে জুতোটা আমরা ওখানেই রাখতাম। হ্যাঁ ওখানে
কিন্তু জুতোটা খুলে ফেলেছি, আর কি করা যাবে। এখানেই তাই রেখে দিলাম জুতোটা, ভয় লাগছে যদি চুরি হয়ে যায়। দেখো হচ্ছে ছেলেদের আলাদা লাইন, মেয়েদের আলাদা লাইন। আমরা মেয়েদের লাইনে আছি, বাপি ওদিকে ছেলেদের লাইনে দাঁড়িয়ে আছে। ফাইনালি ঢুকলাম ভেতরে। এখানেই সব খাওয়া দাওয়া হয়, দেখতে পাচ্ছ সবাই বসে আছে। এই ব্যাচে অলরেডি খাওয়া চলছে, আমরা এই জায়গাটা বসবো। নুন দিয়ে গেল। ভাত দিচ্ছে আরো, আমি আর ভাত দেবো না। না না, তো দেখিয়ে দিলাম তোমাদের পুরো সিস্টেমটাই, তোমরাও আসতে পারো আর এখানকার ভোগ খেতে পারো। এ দেখো আমরা বেরিয়ে যাচ্ছি এখন, আর এখন এত ভিড়। তো আমরা এই পুরো সাইট সিনটা দেখার পর একেবারে গোঘাট লোকাল ধরে চলে যাবো বাড়ি, মানে হাওড়া স্টেশন। তো দেখা যাক কখন কি হয়। যেখানে হাওড়া সাঁতরাগাছি যা পাবো উঠে যাবো। হাওড়াই তো, হাওড়া গোঘাট লোকাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারকেশ্বর লাইন। তো দেখা যাক কখন কি হয়। এখন বাজে হচ্ছে 12টা মনে হয়। 12টা বেজে গেছে না? 12টা কত একটা বাজে মনে হয়, 12:14 বাজে। ও 12:14, একটা বাজে 12:53, মানে একটা বাজতে 5 মিনিট বাকি। দেখা যাক কটা ট্রেনটা ধরতে পারি। ওটা তো লোকাল ট্রেন, 1 ঘন্টা ছাড়া ছাড়া আছে, তো অতটা চাপ নেই। তো দেখা যাক, চলো। হাওয়া খেতে খেতে যাচ্ছি গাইস। টোটো জার্নি ইজ দ্য বেস্ট জার্নি। চলে যায় না, আমি বাড়ি চলে যাবো। টোটো উল্টো পড়ে থাকবে রাস্তায়। কামারপুকুর পৌঁছে প্রথমেই আমরা চলে এলাম শ্রী রামকৃষ্ণ নাট্য স্মৃতিমঞ্চ। এই স্মৃতিমঞ্চ নামটি শ্রী রামকৃষ্ণদেবের জীবন, তার আদর্শ এবং বাংলা থিয়েটারের সঙ্গে তার অবিচ্ছেদ্য সম্পর্কের স্মরণে রাখা হয়েছে। 19 শতকে গিরিশচন্দ্র ঘোষের মতো নাট্যকাররা শ্রী রামকৃষ্ণদেবের সংস্পর্শে আসেন এবং তাকে বাংলার নাট্য জগতের প্যাট্রন সেন্ট বা পৃষ্ঠপোষক হিসেবে গণ্য করেন। বাংলা মঞ্চের সাথে শ্রী রামকৃষ্ণের এই সুগভীর সম্পর্ককে শ্রদ্ধা জানাতেই এই মঞ্চটির নামকরণ করা হয়েছে। এই মঞ্চটি শ্রী রামকৃষ্ণের জন্মতিথি, দুর্গাপুজো এবং অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে আয়োজিত নাটক, যাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান। এই জায়গাটা কিন্তু শ্রী রামকৃষ্ণদেবের বাল্যকালের একটি অলৌকিক ঘটনার সাথে জড়িত। গদাধর যখন ছোট তখন শিবরাত্রির পূর্ণতিথিতে কামারপুকুরের গ্রামবাসীরা একটা যাত্রাপালা আয়োজন করেছিল। নাটকে যিনি দেবতা শিবের ভূমিকায় অভিনয় করার কথা ছিল, তার অভিনয়ের ঠিক আগে হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েন। গদাধরের শান্ত স্বভাব, সুন্দর রূপ এবং আধ্যাত্মিক ভাবের কারণে গ্রামবাসীরা তাকে শিবের চরিত্রে অভিনয় করার জন্য অনুরোধ করে। গদাধরকে বাঘের ছাল পরানো হলো, গায়ে মাখানো হলো পবিত্র ছাই এবং মাথায় জটা দেওয়া হলো। গদাধর যখনই শিবের বেশে নাটকের মঞ্চে পা রাখলেন, তিনি নিজেকে ভুলে সম্পূর্ণভাবে শিবের ভাবনায় মগ্ন হয়ে গেলেন। তিনি মঞ্চের মাঝখানে একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো। তিনি বাহ্যিক জগতের সমস্ত জ্ঞান হারিয়ে ফেললেন। দর্শকেরা প্রথমে ভেবেছিলেন এটি হয়তো অসাধারণ অভিনয়, কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারেন যে গদাধর গভীর আধ্যাত্মিক ভাব সমাধিতে মগ্ন। সেই রাতে নাটকটি আর সম্পূর্ণ করা যায়নি, কারণ গদাধর দীর্ঘ সময় ধরে সেই দিব্য অবস্থাতেই ছিলেন। এই মঞ্চটি গদাধরের সেই প্রথম প্রকাশ্য ভাব সমাধির স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতেই তৈরি করা হয়েছে। এখন আমরা চলে এসেছি লাহাবাবুদের শ্রী শ্রী দুর্গা মাতার মন্দিরে। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে শ্রী রামকৃষ্ণের শৈশব। 450 বছরের পুরনো রীতি মেনেই চলছে এই হুগলি জেলার কামারপুকুর লাহাবাড়ির দুর্গাপুজো। শ্রী রামকৃষ্ণদেবের পদধূলি বিজড়িত কামারপুকুর লাহাবাড়ির দুর্গাপুজো আজও চলে আসছে। এই দুর্গাপুজো দেখতে বহু পুণ্যার্থীর সমাগম হয়। জানা গিয়েছে একসময় শ্রী রামকৃষ্ণদেবের পিতা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কামারপুকুরে এসে আশ্রয় নেন ধর্মদাস লাহার কাছে। এই দুর্গা মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে লাহাবাবুদের পাঠশালা। আনুমানিক 5 বছর বয়সে বালক গঙ্গাধরের বিদ্যাশিক্ষার সূচনা হয়।
লাহবাবুদের চণ্ডী মণ্ডপের সামনেই থাকা আটচালা পাঠশালাতেই তার হাতে কামারপুকুরের ধনী ও দয়ালু জমিদার ধর্মদাস লাহা তার বাড়ির সামনে এই পাঠশালাটি তৈরি করে। ছোটবেলা থেকেই গদাধর ছিলেন অত্যন্ত প্রখর মেধার অধিকারী। কোনো পড়া বা গান একবার শুনলেই তা হুবহু মুখস্থ করে বলে ফেলতে পারতেন। প্রথাগত অক্ষর জ্ঞান বা হিসাব নিকাশের পড়াশোনায় তার একদম মন ছিল না। তিনি বলতেন, চাল কলা বাঁধা বিদ্যা আমি শিখতে চাই না। তার লক্ষ্য ছিল আধ্যাত্মিক জ্ঞান অর্জন করা। পড়ার চেয়ে আঁকি ও মাটির মূর্তি গড়াতে তার আগ্রহ ছিল বেশি। দেবদেবীর ছবি ও মাটির চমৎকার পুতুল তৈরি করে তিনি সবাইকে অবাক করে দিতেন। পাঠশালার অবসরে বা বন্ধুদের সাথে তিনি রামায়ণ ও মহাভারতের বিভিন্ন চরিত্র অভিনয় করে দেখাতেন। বিশেষ করে শ্রীকৃষ্ণের চরিত্র রূপায়ণে তিনি ছিলেন সিদ্ধহস্ত। মাত্র 6 থেকে 7 বছর বয়সে একদিন কাঁচা ধান ক্ষেতের ওপর দিয়ে উড়ে যাওয়া সাদা বকের শাড়ি দেখে বালক গঙ্গাধর প্রথমবার বাহ্যজ্ঞান হারিয়ে গভীর ভাব সমাধিতে মগ্ন। কামারপুকুরের পাশ দিয়ে চলে যাওয়া জগন্নাথ সড়কের ধারে চটি বা সরাইখানায় আসা সাধু সন্ন্যাসীদের সঙ্গে তিনি ঘন্টার পর ঘন্টা সময় কাটাতেন। তাদের সেবা করা এবং তাদের মুখে ঈশ্বরের কথা শোনা তার অন্যতম প্রিয় কাজ ছিল। এই লাহাবাড়ির পাঠশালাই ছিল সেই পবিত্র স্থান যেখানে এক বিশ্ববন্দী আধ্যাত্মিক গুরুর জীবনে প্রথম পাঠ শুরু হয়েছিল। বালক গঙ্গাধরের প্রথম ভাবসমাধির ঘটনাটা আধ্যাত্মিক ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। সেদিন ছিল আষাঢ় বা শ্রাবণ মাসের এক মেঘলা দিন। বালক গঙ্গাধর একটা ছোট ঝুড়িতে কিছু মুড়ি নিয়ে কামারপুকুরের মাঠের আলপথ ধরে হেঁটে যাচ্ছে। হঠাৎ করেই আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যায়, আর দেখতে দেখতে পুরো আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। ঠিক সেই মুহূর্তে সেই ঘন কালো মেঘের বুক চিরে এক ঝাঁক ধপধপে সাদা বক উড়ে যাচ্ছিল। কালো মেঘের পটভূমিতে সেই উড়ন্ত সাদা বকের শাড়ির অপূর্ব রূপ বালক গঙ্গাধরের কোমল মনে এক গভীর আলোড়ন সৃষ্টি করে। প্রকৃতির এই অদ্ভুত ও স্বর্গীয় সৌন্দর্য দেখতে দেখতে গদাধর নিজের অস্তিত্ব সম্পূর্ণ তার মন জাগতিক জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে এক অনির্বাচনীয় আধ্যাত্মিক আনন্দে মগ্ন হয়। এই গভীর ভাবের ঐতিহ্যে তিনি মাঠের মাঝেই অচৈতন্য হয়ে পড়ে যান। তার হাতের ঝুড়ি থেকে সমস্ত মুড়ি মাটিতে ছড়িয়ে পড়ে। এই পুকুরটা হলো কামার পুকুর এবং এই পুকুরের নাম অনুসারেই ঠাকুরের এই জায়গাটার নাম কামার পুকুর। আচ্ছা, ঠাকুরের যখন দিব্য উন্মুক্ত অবস্থা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, তখন গ্রামের লোকরা চন্দ্রমণি দেবীকে বলেছিল যে তোমার ছেলে তো পাগল। তখন চন্দ্রমণি দেবী এই পুকুরে স্নান করে ওই শিব মন্দিরে 3 দিন 3 রাত হত্যা দিয়ে পড়েছিল। তৃতীয় রাত্রে উনি ঠাকুরের আদেশ পেলেন যে না, তোমার ছেলের এই অবস্থা এটা উন্মুক্ত অবস্থা নয়, এটা ওর দিব্য উন্মুক্ত অবস্থা, চিন্তা করার কিছু নেই, ও অনেক বড় একজন মহাপুরুষ। তারপরে চন্দ্রমণি দেবী হত্যা ছেড়ে বাড়ি ফিরে গেল এবং তখন এই পুকুরের নাম অনুসারে এই জায়গাটার নাম কামার পুকুর হয়েছে। মন্দিরের পিছনে অবস্থিত কামারপুকুর সেই গ্রামের নাম। এই পুকুরটার নাম অনুযায়ী কামারপুকুর নামকরণ হয়েছে। এই তো এখানে ছবিটাও আঁকা আছে, দেখ। এখানে ছবিটাও আঁকা আছে। বাহ, ঠাকুরের মুখটা কেমন অন্যরকম, দেখো। ও এটা এমনি পিচ বোর্ডের ওপর সারা বছর পিচবোর্ডটা রেখে দেয় মনে হয়। হ্যাঁ, কালী পুজো মনে হয় পুজো হয়। মঙ্গল একটা ইয়ে হচ্ছে। কালী পুজোর দিনে মোমবাতি আর সাদা দিওয়ালি হয়। ও দীপাবলি এমনি পিচ বোর্ডের ওই জন্য করে দেয়। ওইটা পিচবোর্ডে দিয়ে রেখেছে, সবাই বলে হ্যাঁ। এক ঠাকুর কই ঠাকুর কই। আচ্ছা আবার মাটির ঠাকুর হবে, পূজা হবে। ও কার্তিক মাসে হয়। হ্যাঁ ওই যে আমি কালী পুজোর দিন হ্যাঁ, তারপর দিলে বিসর্জন হয়ে যাবে। ও একদিনই থাকে। এই কামার পুকুরে বিসর্জন হয়। না সাদা ও হালদার পুকুরে। ও এখানটা হচ্ছে পুরো হালদার বলতে বেনেদের ছাড় না? না, আমার রাতেরই ছিল, আর মহারা এরা নিয়ে নিতে। ও লাহারা তো বেনে হয়। না তাও নেই। ও এটা, ও এটা হয়। আমাদের বেনে যেমন লাহা আছে, ওটাই আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ, জানতে চাইছি। ওরা বলে যে কলকাতায় লাহা আছে, হ্যাঁ, হ্যাঁ, ওই সে লাহা, আমাদের ওই- লাহা নয়। আচ্ছা আচ্ছা, আমি এটাই জানার জন্য জিজ্ঞাসা করছি। আমাদের লাহা নয়, আচ্ছা আমরা হচ্ছে জমিদার লাহা। আচ্ছা, অনেক গল্প জানতে পারলাম, তোমরাও জানতে পারলে। এখন আমরা চলে এসেছি ধনী কামারিনী মন্দিরে।
গদাধরের জন্মের কিছুদিন আগে তার মা চন্দ্রমণি দেবী একদিন যোগীদের শিব মন্দিরের সামনে ধনী কামারিনীর সাথে কথা বলেছিলেন। আচমকা শিবলিঙ্গ থেকে একটা তীব্র ঐশ্বরিক আলো বা জ্যোতি বের হয়ে চন্দ্রমণি দেবী তখন তিনি অজ্ঞান হয়ে যান এবং তখন ধনী কামারিনী তার সেবা করে তাকে সুস্থ করে তোলেন এবং চন্দ্রমণি দেবীর মুখে এই অলৌকিক অভিজ্ঞতা তিনি ধনীকে বলে দিয়েছিলেন যে তার উপনয়নের সময় প্রথম ভিক্ষা তিনি তার হাত থেকেই গ্রহণ করবেন, অর্থাৎ ভিক্ষা মাথা। তৎকালীন লক্ষণশীল হিন্দু ব্রাহ্মণ সমাজের নিয়ম ছিল যে উপনয়নের সময় প্রথম ভিক্ষা কোনো উচ্চ বর্ণের ব্রাহ্মণের কাছ থেকে নিতে হবে। কিন্তু বালক গঙ্গাধর ছিলেন অনড়। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, আমি যদি সত্য রক্ষা করতে না পারি তবে ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা আমার কোথায়। শেষ পর্যন্ত গদাধরের সত্যনিষ্ঠা ও দৃঢ়তার কাছে সমাজ ও পরিবারকে নতি স্বীকার করতে হয়। উপনয়নের দিন সমস্ত নিয়ম ভেঙে ধনী কামারিনীর হাত থেকেই প্রথম ভিক্ষা গ্রহণ করেছিলেন গঙ্গাধর। বর্তমানে ভক্তরা ধনী কামারিনীর সেই আদি ভিটায় একটি সুন্দর ছোট্ট মন্দির তৈরি করেছেন। এখন হচ্ছে যাচ্ছি হালদার পুকুরে। এখানে শ্রী রামকৃষ্ণদেব চান করতে আসতেন। এখানে প্রত্যেকটা জায়গার পরিবেশ এত সুন্দর, দেখার মতো। না এলে তোমরা এটা ফিল করতে পারবে না, আমার মুখের কথা তোমরা বুঝতে পারবে না। এখন হচ্ছে ঢুকলাম রামকৃষ্ণ মঠ কামারপুকুরে। তবে যেহেতু এখন মন্দির বন্ধ তাই আমরা মন্দিরে যেতে পারবো না, আমরা এখন মন্দিরের বাইরেটাই ঘুরছি। এখানে আছে বুক স্টল। এটা আমার খানিকটা সেই বেলুড় মঠের মতো লাগছে। বেলুড় মঠে এরকম ঢুকতে একটা আছে, বুক স্টল আছে। হ্যাঁ ঠিক বলেছি। তো অনেকক্ষণ আমরা বসেছিলাম ওই রামকৃষ্ণ মঠের ওখানে। 3:30তে এটা খুলতো, আমরা প্রায় বসেছি সেই 1টা থেকে। এখন বাজে হচ্ছে 2:30। আর কতক্ষণ বসে থাকবো? তো আমরা তখন ঠিক করলাম যে চলো তাহলে দেড়গ্রাম যাওয়া যাক। দেড়গ্রামে কি আছে আমি তোমাদের যেতে যেতে গল্পটা বলছি। এখান থেকে 100 টাকা নিল টোটো ভাড়া। তোমরা চাইলে যেতে পারো, কারণ অনেকটা সময় বসে থেকে তো লাভ নেই, ঘোরাটা খুব জরুরি। এটা হচ্ছে দেরেগাম আশ্রম। এটা হচ্ছে ঠাকুরের পৈতৃক বাড়ি। এই দেরেগামের জমিদার ছিলেন হচ্ছে রামানন্দ রায়। ওই রামানন্দ রায় ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে একটা মিথ্যা কেসে সাক্ষী দিতে বলেছিলেন। ঠাকুরের বাবা ছিলেন ধার্মিক ব্রাহ্মণ, তাই মিথ্যা কেসে সাক্ষী দেননি। এই জমিদার চক্রান্ত করে ঠাকুরের বাবার 150 বিঘা সম্পত্তি ছিল এখানে, ওই 150 বিঘা সম্পত্তি নিয়ে নিয়েছিল আর ঠাকুরের বাবাকে দেরেগাম থেকে তাড়িয়ে দিয়েছিল। কামারপুকুরে ঠাকুরের বাবার বন্ধু ছিল ধর্মদাস লাহা আর সুগলাল গোস্বামী। ওনারা ঠাকুরের বাবাকে কামারপুকুরে থাকার জন্য জায়গা দিয়েছিলেন। তারপরে হচ্ছে মঠের ভেতরে যে যোগী শিবের মন্দির আছে, ওই যোগী শিবের জ্যোতি থেকে ঠাকুরের আবির্ভাব, তারপরে ঠাকুরের জন্ম। এটা হচ্ছে যুগদেবতার ভগবান। এটা হচ্ছে পৈতৃক ভিটা রামকৃষ্ণদেবের। এই যে এটা কি ফুল? কাঞ্চন ফুল। আমাদের এখানে সাদা কালারের, এটা রানী কালার। আমি কোনদিন কাঞ্চন ফুল সাদা কালারের দেখি। এটা কি শাল গাছে? এটা ছোট শাল গাছ। কোথায়? এই তো এটা শাল গাছ। এখন আমরা এসেছি হচ্ছে মুকুন্দপুরের মন্দিরে। চলো জুতোটা খুলে উঠি। ওদিকে আমার বাবা মা দেখো পোজ দিচ্ছে মন্দিরে, ছবি তুলে দিতে হবে। তারকেশ্বরের মন্দিরের মতো না? তারকেশ্বরে যখন জল ঢালতে গেছে। বুড়ো শিবের মন্দির। গল্পটা শোন। গল্পটা শোন। গল্পটা বলো। বলো বলো, শুনি একটু। ঠাকুর যখন এখান থেকে দক্ষিণেশ্বর চলে গেছিলেন, দক্ষিণেশ্বরে গিয়ে গঙ্গার পাড়ে ঘুরে ঘুরে বেড়াতেন, মামা করে ডাকতেন, কাঁদতেন। তখন গ্রামের লোক ভেবেছিলেন ঠাকুর পাগল হয়ে গেছে। গ্রামের লোকের কথায় ঠাকুরের মা চন্দ্রামণি দেবী প্রথমে গোপেশ্বর শিবের কাছে হত্যা দেন, পরে এই মুকুন্দপুর বুড়ো শিবের মন্দিরে হত্যা দেন। এই মুকুন্দপুরের বুড়ো শিবই হচ্ছে ঠাকুরের মাকে স্বপ্নাদেশ দিয়েছিল যে ঠাকুর পাগল নয়, ভবতারিণীর জন্য পাগল। তারপর ঠাকুর 32 বছর বয়সে দক্ষিণেশ্বরে ভবতারিণীকে পেয়েছে। আচ্ছা। আর এই বুড়ো শিবের চৈত্র শিবের যে চৈত্র মাসে গাজন উৎসব হয়, ওই গাজনে হচ্ছে এখানে প্রচুর ভক্ত হয় এবং হচ্ছে ওই শিবের যে গাজনের 4 দিন শিব ঠাকুরকে আপনারা এই মন্দিরের সামনে থেকেও দেখতে পাবেন। আচ্ছা, শিব প্রায় উঠবে? হ্যাঁ, ওপর দিয়ে অনেকটা ওঠে। আচ্ছা, বা এটা তো অলৌকিক ব্যাপার, বলো। হ্যাঁ, কি করে উঠবে ওটা? রাত গাজন, দিন গাজনের দিন আপনারা ওই নাচ মন্দির থেকে বসে বসে শিবকে দেখতে পাবেন। জাস্ট লাইন দেখো তোমরা, আমরা জাস্ট এখানে এসে ঢুকলাম আর এটা হচ্ছে লাইন।
মানে দেখে মনে হচ্ছে যে এতক্ষণ ধরে মনে হয় সবাই লাইনে দাঁড়িয়েছিল, আমরা জাস্ট দেড়গ্রাম থেকে ফিরলাম, এখান থেকে এতক্ষণ ধরে বসেছিলাম, সবাই এখন যাচ্ছে ভেতরে, জাস্ট খুললো, এখন ডট 3:30 বাজে, মানে তোমরা 1 ঘন্টার মধ্যে কিন্তু ইজিলি দেড়গ্রামটা ঘুরে আসতেই পারো। এখন আমরা আছি শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান অর্থাৎ মূল মন্দির। 1836 সালের 18 ফেব্রুয়ারি ভোরে এই বাড়ির একটি খড়ের চালার মাটি ঢেকে সালে উনানের পাশে গদাধর ভূমিষ্ঠ হয়েছিলেন। 1951 সালে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এই জন্মস্থানের ওপর একটি চমৎকার শ্বেতপাথরের স্মারক মন্দির তৈরি করা হয়। মন্দিরের মূল গর্ভগৃহে একটি শ্বেতপাথরের প্রস্ফুটিত পদ্মের ওপর শ্রী রামকৃষ্ণ দেবের একটি অপূর্ব ধ্যানমগ্ন মার্বেলের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। মূল মন্দিরের সামনে রয়েছে একটা বিশাল নাট মন্দির। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এখানে শ্রী রামকৃষ্ণের আরতি এবং প্রার্থনা সারা বছরই মঠ প্রাঙ্গণটি শান্ত, স্নিগ্ধ এবং ফুলে ফুলে সুশোভিত থাকে, যা এখানে আসা তীর্থযাত্রীদের মনে এক গভীর আধ্যাত্মিক শান্তি এনে দেয়। এখন এসেছি হচ্ছে মিষ্টি কিনতে, বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাব। কোথায়? ওখানেও আছে একই ব্যাপার। কি দেখো ভাই, কত মিষ্টি! আমার তো দেখে ক্রেভিংস হচ্ছে জিলিপিটা। এটা হচ্ছে কোথায় এসেছি, মিষ্টান্ন ভান্ডার, রামকৃষ্ণ বেবি, আদি রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। জাস্ট এই মিষ্টির দোকানটা জাস্ট হচ্ছে রামকৃষ্ণ মঠ, তার পাশে, একদম পাশে, মানে পরপর দুখানা আছে, এদের মধ্যে মানে কম্পিটিশন হয়, কিছু একটা ব্যাপার আছে। যে সামনে বাবা বোঁদে নিচ্ছে, সাদা বোঁদে, প্রচুর বোঁদে। আমাদের ওখানে যেমন হলুদ বোঁদে, এখানে সেরকম সাদা বোঁদে। তো এখন আমরা উঠে পড়েছি হচ্ছে গোঘাট লোকালে। এটা হচ্ছে 5টা 5-এ ছাড়বে, আর এখন মোটামুটি 4:30 মতো বাজে। পুরো ট্রেনটাই প্রায় ফাঁকা, এখান থেকে যেহেতু ট্রেনটা ছাড়ে তার জন্য ফাঁকা। তো এখন খাওয়া দাওয়া চলছে এখানে। তো মোটামুটি 7:30 পৌনে 8টা এরকম সময় ঘরে আমরা পৌঁছে যাবো। তো এটাই ছিল আমার জয়রামবাটি কামারপুকুরের ট্রিপ। তোমরা যদি কখনো কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শর্ট পিসফুল ট্রিপ প্ল্যান করো, তাহলে ডেফিনেটলি এই দুটো জায়গা ভিজিট করতে পারো। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি আমার ভিডিও থেকে তোমরা কিছু এক্সট্রা ইনফরমেশন পেয়ে গিয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বাই।